বাংলাদেশের ৫ই আগস্টের পরে আমরা তো সবাই ভাবছিলাম যে দেশটা নতুনভাবে চলবে, আমরা একটা পরিবর্তন চাই, মাসেল পাওয়ার, মানি পাওয়ার, এই সমস্ত জায়গায় কিন্তু এই পুরানো রাজনীতি বলা চলে টেক ওভার করেছে। এমনকি ধরেন সবচেয়ে আমাদের যে ৩ জন ছাত্র প্রতিনিধি যারা উপদেষ্টাও হয়েছেন, আপনি দেখাতে পারবেন না যে তারা সরকারে থাকাকালীন খুব উল্লেখযোগ্য একটা পরিবর্তন করেছে, যেটা মানুষ খুব আইকনিক হিসেবে গ্রহণ করেছে এবং মানুষের মুখে মুখে যে না আমাদের একজন এলজিডি উপদেষ্টা ছিলেন, সে এই কাজগুলো করেছেন, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, এই কাজটা করেছেন, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ছিলেন, এই পরিবেশটা করেছেন। উল্লেখযোগ্য খুব বেশি কিছু করতে পারেনি, বরঞ্চ তারাও ওই জাতীয় পার্টি কিংবা বাংলাদেশের কনভেনশনাল ওয়েতে যে ক্ষমতায় থেকে অনেকে যেমন দল বানিয়েছে, তারা একটা দল গঠন করেছে। সেখানে তাদেরকে ঘিরে মানুষের একটা আশা ছিল যে তারা বিকল্প হবে, যেহেতু আমরা হতে পারিনি, সেই বিকল্পটা তারা হবে। তারা কিন্তু সরকারের এত ব্লেসিংস পেয়েও, এত সুযোগ সুবিধা পেয়েও কিন্তু ওইভাবে দাঁড়াতে পারে নাই। শেষ পর্যন্ত জামাতের দিকে, তাদের জামাতকে আশ্রয় করে তাদের রাজনীতি করতে হচ্ছে। কারণ তারা যদি তাদের নিজের মার্কায় নির্বাচন করে, নিজ দলের মার্কায়, একটা সিঙ্গেল আসনও জেতার সম্ভাবনা নাই। বিপরীত দিকে এনসিপির একটা আসনেও আপনার জিতে, এইটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একটা আসনেও এনসিপির মার্কা নিয়ে জেতার সম্ভাবনা নাই উইদাউট দ্য হেল্প অফ আদার্স পার্টি। সেই কারণেই কিন্তু তারা ওই 11 দল বের সাথে জোট করেছে। তাহলে আমাদের অবস্থানটা হচ্ছে যে ধরেন এখানে আমরা যখন রাজনীতিটা করেছি, জামাত তো কার্যত এক প্রকার ওপেন রাজনীতি তাদের জন্য নিষিদ্ধ ছিল। ছাত্র শিবির আজকে বিশ্ববিদ্যালয়গুলো জিতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 দশক ছাত্র শিবির নিষিদ্ধ। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে কেউ বলতে পারতো না যে আমরা শিবির করি। ইভেন শিবির সন্দেহ কিংবা শিবিরের প্রকৃত অভিযোগে যখন একজন শিক্ষার্থীর উপরে হামলা হতো, জেলে যেত, আমি সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করেছি। তো আজকে ধরেন সেই প্রতিবাদ আন্দোলন সংগ্রামের কারণে বিএনপির লোকেরা আমাদের মিছিলে যেত, শিবিরের লোকেরা, জামাতের লোকেরা, ভিন্ন মতের অনেকেই যেত, সাপোর্ট করতো। কিন্তু 5ই আগস্ট পট পরিবর্তনের পরে কিন্তু সবাই যার যার রাজনীতিতে ফিরে গেছে, যার ফলে সেখানে যেমন আমাদের একটা ধরেন কিছুটা অবস্থান একটু দুর্বল হয়েছে। 5ই আগস্টের পূর্বে যখন দেখেছে আমরা কার্যত, আজকে আপনার নিরপেক্ষ বিশ্লেষণ যদি করেন, ওই 24-এর গণ অভ্যুত্থানের পূর্বে আমাদেরকে মানুষ ভাবতো যে বাংলাদেশে কোনো পট পরিবর্তন করতে পারলে আমরাই করতে পারবো এবং আগামীতে এই তরুণদেরকেই নেতৃত্ব দিতে হবে। অনেকে ধরেই নিয়েছিলেন যে শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন এই দেশে আর পরিবর্তন হবে না, এটা ধরেই নিয়েছিলেন, কারণ ধরাটা স্বাভাবিক। এরকম একটা ভারতের মতো একটা শক্তিশালী রাষ্ট্র তার পেছনে ব্যাকআপ দিচ্ছে, সব কিছুকে ড্যাম কেয়ার করে রাষ্ট্রযন্ত্রকে পুরো তার হাতের পুতুল বানিয়ে মুঠোয় নিয়ে দেশ শাসন করছে। সেই জায়গা থেকে আমরা সব রাজনৈতিক দলের কাছে গুরুত্ব পেয়েছি, আমাদেরকে সবাই সাপোর্ট করেছে, সামনে এগিয়ে দিয়েছে, আন্দোলন সংগ্রাম করেছি, তরুণদেরকে নিয়েছি। কিন্তু যখন দেখেছে যে অনেকে আমরা খুব শক্ত শক্ত কথা বলি অনেক দলের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে, ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, আলটিমেটলি তো বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে একটা বড় বেনিফিশিয়ারি গ্রুপ, একটা ইস্টাবলিশমেন্ট আছে যারা সব জায়গা থেকে সুবিধা নিয়ে সবকিছুকে ব্যবহার করে তাদের নিয়ন্ত্রণ রাখতে চায়। আপনারাও তো এস্টাবলিশমেন্টের পার্ট হয়ে গেছেন, আপনার কি এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে আপনি বলতে পারবেন? না, এখন হয়তো বিএনপির সাথে অ্যালায়েন্স হয়, এখন আপনি কি বললে এই কথাটা আপনার কিছুটা ঠিক যে আমরা এখন এস্টাবলিশমেন্টের পার্ট হচ্ছি, বাট বিফোর এই অ্যালায়েন্স কিংবা এই ইলেকশন আমরা একটা স্বতন্ত্র অবস্থান থেকে আমাদের যে রাজনৈতিক যে ঘোষণাপত্র, সেখানে পরিষ্কারভাবেই বলেছিলাম যে বাংলাদেশের এই জরাজীর্ণ পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন করে আমরা এই জাতির সামনে নতুন একটা রাজনীতি উপহার দিতে চাই, জাতিকে নতুনভাবে বিনির্মাণ করতে চাই। এবং এই গণ অধিকার পরিষদ তার 21 দফা রাজনৈতিক কর্মসূচিতে বলেছিল যে বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য প্রয়োজন। প্রেসিডেন্টের শুধুমাত্র প্রধান বিচারপতি কি বলে নিয়োগ আর শপথ আর কবর আপনার জিয়ারত দোয়া মাহফিল স্যার আর কিছু করতে পারবে না। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ভারসাম্য আনা উচিত। একই ব্যক্তি প্রেসিডেন্টের মতো 2বার বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমাদের 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হওয়া দরকার, সংখ্যানুপাতিক নির্বাচন দরকার। এরকম বেশ কিছু নতুন কনসেপ্ট কিন্তু আমরা 21 সালে দিয়েছিলাম। তখন আমরা তো মিডিয়া কাভারেজ পাইনি, ফ্রন্টলাইনে ছিলাম না, সরকারের নিয়ন্ত্রিত মিডিয়া ছিল, যে কারণে এই বিষয়গুলো হাইলাইটস হয়নি। কিন্তু আমরা চেষ্টা যখন করেছিলাম তখন ওই যে রাষ্ট্রযন্ত্র এজেন্সি, গোয়েন্দা সংস্থা আমাদেরকে বিভক্ত করার জন্য, আমাদের নেতৃবৃন্দকে চাপে ফেলানোর জন্য, ইভেন আমার বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলা হয়েছে, অথচ যেই মেয়ে মামলা করেছে সেই মেয়েকে ফিজিক্যালি আমি কখনো দেখি নাই। আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে হয়েছে, আমি ডাকসুর ভিপি ছিলাম। মান্না ভাই সহ সিনিয়র নেতৃবৃন্দ বলেছে যে পাকিস্তান আমলেও ডাকসুর ভিপি, এটা তো একটা প্রাতিষ্ঠানিক অফিস, ওই ডাকসু ভবনে হামলা চালানে আমি আমার রুমে হামলার শিকার হয়েছিলাম। আমি ঢাকার বাইরে বগুড়া গেছি, ব্রাহ্মণবাড়িয়া গেছি, যেখানেই গেছি আক্রমণের শিকার হয়েছিল, আপনারা দেখেছিলেন। তো ওই পরিস্থিতির পরেও যখন আমরা একটা অপ্রতিরোধ্য আপোষহীন সংগ্রাম চালিয়ে গেছিলাম, তখন অনেকে সাপোর্ট করেছে, সহযোগিতা করেছে।
এবং অনেকে এটাকে ভয় পেয়েছে যে না এইভাবে যদি তারা চলতে থাকে তাহলে তো তারা রাজনীতিতে দাঁড়িয়ে যাবে, যেই কারণে আমাদের শুভাকাঙ্ক্ষীরাও অনেকে তখন আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য বা যারা আমাদেরকে প্রতিপক্ষ ভাবতো প্রোপাগান্ডা চালিয়ে চরিত্র হননের চেষ্টা করেছে, এখনও অনেক করছে। যে দেখেন যখন এই আওয়ামী লীগের সময় ছাত্র শিবির প্রকাশ্যে রাজনীতি করতে পারতো না, আমরা তাদের পক্ষে কথা বলতাম, কিংবা বিএনপির অন্যান্য দলের পক্ষে কথা বলতাম। এখন যখন উচিত কথা বলি জামাত শিবিরের বিরুদ্ধে গেলে দেখেন অনলাইনে দেখবেন আমাদের ফেসবুক ইভেন আপনাদেরও কমেন্টে ধুমাইয়া গালিগালাজ করতেছে, প্রোফাইলগুলো দেখলে দেখবেন যে সেটা কারা। তো আমাদের এই যে মনে করেন একটা অসচেতন এবং ওই আহমেদ সফার মতো যে বাঙালির সুবিধাবাদী মধ্যবিত্ত চরিত্র, এটাই দেশের মানুষের সাথে মানুষের আছে। আপনি পক্ষে গেলে তালি, বিপক্ষে গেলেই গালি। এক্স্যাক্টলি। এবং এইটা জনাব নূর, আপনি একটু আগে একটি প্রতিবেশী শক্তিশালী দেশের কথা বলেছেন।